আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। আজ ঐতিহাসিক ৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভাষণের স্মারক হিসেবে দিনটি অবিস্মরণীয়। যে ভাষণ এখন ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মশা আরিফিন সিদ্দিকের মতে ৭ মার্চের ভাষণ শুধু বাংলার নয়, পৃথিবী জুড়ে মানব মুক্তির আন্দোলনের যুগান্তকারী উদাহরণ ও অনুপ্রেরণা। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। ১৯৭১ সালে ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দান তখন জনসমুদ্র। সোহরাওয়ার্দী উদ্যানে লাখো বাঙালির স্লোগানে মুখর। কি বলবেন বঙ্গবন্ধু? মা যেটা বলেছিলেন যে অনেকে অনেক কথা বলবে, অনেক পরামর্শ দেবে, তুমি শুনবে, কিন্তু তোমার মানুষ তার সামনে তোমার মনে যে কথা থাকবে তুমি ঠিক সেই কথাটাই বলবে। পাকিস্তানি জান্তা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে দৃঢ়চিত্তে মঞ্চে উঠলেন স্বাধীনতার মহান কবি, যার অন্তরে ছিল ৭.৫ কোটি বাঙালির ভবিষ্যৎ, আত্মসম্মান ও অধিকার আদায়ের মন্ত্র। শত বছরের শত সংগ্রাম শেষে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অপ্রতিরোধ্য কণ্ঠে দ্রোহের আগুন জ্বালিয়েছিলেন ৫৬,০০০ বর্গমাইল জুড়ে। আমরা দেশের মানুষের অধিকার চাই। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অনন্য। এ ভাষণ সমগ্র বাঙালিকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে একতাবদ্ধ করে। বাঙালি জাতি সেদিন থেকেই একটি মুক্তির আশায় কোমর বেঁধে নেমেছিল এবং সেই দিন ৭ই মার্চে তারা সেইভাবে প্রস্তুতি নিয়েই সেদিন ভাবখান ছিল যে তারা রণাঙ্গনে যাচ্ছে। এমনি মার মুখেই হয়ে সেদিন জনতা ৭ই মার্চের ভাষণ শোনার জন্য বঙ্গবন্ধুর কাছে এসেছিলেন। ২০১৭ সালের ৩০শে অক্টোবর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে। ইতিহাসবিদরা বলছেন, এই ভাষণ সারা বিশ্বের মুক্তিকামী মানুষের শোষণ বঞ্চনার প্রতিবাদের ভাষা, আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গের বহিঃপ্রকাশ। বঙ্গবন্ধুর স্বাধীনতার কার্যত স্বাধীনতার ঘোষণা, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডিফ্যাক্টো ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। একটি ভাষণের মাধ্যমে ৭ কোটি ৭.৫ কোটি মানুষকে যে ঐক্যবদ্ধ করলেন, এই ভাষণের সেই শক্তি, সেই সম্মোহনী শক্তি, সেই জাদুকরী প্রভাব পৃথিবীর বিভিন্ন দেশে পাবলিক স্পিচ বলে যে কোর্স পরিচালিত হয়, সেই কোর্সে বঙ্গবন্ধুর ভাষণকে দেখানো হয়, এই ভাষণকে অ্যানালাইজ করা হয়। একটি ভাষণকে কার্যকর ভাষণে রূপান্তর করতে হলে মানুষ শুধু বললেই হবে না, তার যে জেস্চার, পোস্চার, তার যে দৈহিক ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, সেটাকেও বিচার বিশ্লেষণ করতে হবে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ আজও মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী বাঙালির মনোজাগতিক উদ্দীপনার অংশ হিসেবে অনুভূত হয়। এই ভাষণ লড়াই সংগ্রামে চিরপ্রেরণার প্রতীক। এই ভাষণকে অনন্য ভাষণ। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। এদিকে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। এরপর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় ধানমন্ডি ৩২। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি ৭ মার্চ নিষিদ্ধ করেছিল, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়। স্বাধীনতার ঘোষক একমাত্র শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার ঘোষক আর পাঠক এক নয় বলেও জানান তিনি। স্বাধীনতা ঘোষণার বৈধ অধিকার ছিল একমাত্র বঙ্গবন্ধু, অন্য কারো স্বাধীনতা ঘোষণার কোনো বৈধ অধিকার ছিল না। তারা এই বাংলাদেশে ক্ষমতায় থাকাকালে নিষিদ্ধ ঘোষণা করেছে। তখন ৭ই মার্চ নিষিদ্ধ, ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ ছিল। কাজেই এই দিবসের প্রতি তথা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তাতে ন্যূনতম কোনো বিশ্বাস আছে, চেতনায় বা অন্তরে তারা ধারণ করে,
এটা আমরা বিশ্বাস করি। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডির 32 নম্বরে আছেন সহকর্মী সাকিবুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকিব, 7 মার্চের গুরুত্ব সম্পর্কে আওয়ামী লীগের নেতাদের বক্তব্য কি বলছেন তারা, জানাবেন। মাহবুবা, 7ই মার্চ উপলক্ষে কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে আসছেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। প্রধানমন্ত্রীর পক্ষে যখন শ্রদ্ধা নিবেদন করা হয় তারপর থেকেই কিন্তু বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি রয়েছে ধানমন্ডি 32, সেখানে সর্বসাধারণ মানুষের ঢল নামে এবং রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন সংগঠন তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। বিভিন্ন স্কুল কলেজের পক্ষ থেকেও কিন্তু এখানে শিক্ষার্থীদেরকে নিয়ে এসে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এখানে কিন্তু শ্রদ্ধা নিবেদনের পরে দলের সাধারণ সম্পাদক কথা বলেছেন, তথ্যমন্ত্রী কথা বলেছেন। তারা যেমনটি বলছেন যে বিএনপি কিন্তু 7ই মার্চকে তারা নিষিদ্ধ করেছিল এবং বিএনপিকে দিয়ে কোনোভাবেই গণতন্ত্রের পথে যেতে পারে না, সেই কথাটি তারা বলেছেন। এবং তারা বলছেন যে গণতন্ত্রকে রক্ষা করেছে আওয়ামী লীগ এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যেভাবে তারা তাদের রাজনৈতিক চালিয়ে যাচ্ছে সেই বিষয়গুলো তারা বলেছেন। এবং এখানে কিন্তু তথ্যমন্ত্রী কথা বলেছেন, তিনি যেটি বলেছেন যে স্বাধীনতা বিরোধীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়াও তারা বলেছেন যে স্বাধীনতার যে ঘোষণা, সেই ঘোষণাটি একমাত্র বৈধ অধিকার ছিল বঙ্গবন্ধুর এবং তার পাশাপাশি স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন অনেকে, কিন্তু ঘোষক আর পাঠক কিন্তু এক নয়, সেই বিষয়টি তারা তুলে ধরেছেন। সব মিলিয়ে বলা চলে যে সর্বসাধারণ কিন্তু এখন তারা শ্রদ্ধা নিবেদন করছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং সাধারণ মানুষ এইভাবেই তারা তাদের শ্রদ্ধা জানিয়ে যাবেন। যেহেতু 7ই মার্চ একটি ঐতিহ্যপূর্ণ দিন, ঐতিহ্যবাহী দিন, এই দিনে যে বঙ্গবন্ধু যে ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতার যে ডাক দিয়েছিলেন, এর মাধ্যমে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল। যারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছে তারা এমনটি তুলে ধরছে। তো এই ছিল আমার কাছে ধানমন্ডি 32 থেকে সর্বশেষ। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ ধানমন্ডির 32 নম্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাকিবুর রহমান। চট্টগ্রাম নগরের বিমানবন্দর সড়কের মেঘনা অয়েলের সামনে যাত্রীবাহী বাসে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় 3 জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত 9:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পাঁচশাইল থানার পরিদর্শক সাদিকুর রহমান জানান, মেঘনা অয়েলে তেল ভর্তি ওয়াগান আনার জন্য একটি ইঞ্জিন যাচ্ছিল। এই সময় সংকেত উপেক্ষা করে একটি যাত্রীবাহী বাস রেল লাইনের ওপরে চলে আসলে রেলের ইঞ্জিনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। এ ঘটনায় 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সীতাকুণ্ডে সীমা অক্সিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক পক্ষের গাফিলতি সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। প্ল্যান্ট পরিচালনার ক্ষেত্রে যেসব বিষয় মানতে হয় তা মানা হয়নি বলে অভিযোগ রয়েছে। এদিকে বারবার বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। তবে তদন্ত চলছে জানিয়ে তদন্ত কমিটির প্রধান জানান, দ্রুত বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে। চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল মাহমুদের তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইমো খান। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভয়াবহ বিস্ফোরণে 7 জীবন কেড়ে নেয়া সীমা প্লান্টে সীমা ছাড়ানো অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি। প্লান্টে শুধু অক্সিজেন সিলিন্ডার নয়, অনুমোদন না থাকা সত্ত্বেও ছিল কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেন সিলিন্ডার। অনিয়মের এখানেই শেষ নয়, কারখানাটিতে ছিল না অগ্নি নিরাপত্তা পরিকল্পনা, হয়নি কখনো অগ্নি নিবারণ মহড়াও। অক্সিজেন প্ল্যান্টের এখানে অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি আমরা কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন সিলিন্ডারেরও এখানে আমরা দেখেছি যে রয়েছে, যদিও সেটির অনুমোদন তাদের ছিল না। বিস্ফোরণের বেশ কিছুদিন পার হয়ে গেলেও এলাকায় যেন আতঙ্ক কাটছেই না। ঘনবসতিপূর্ণ এই এলাকায় এমন কারখানাকে মৃত্যুর ফাঁদ বলছেন স্থানীয়রা। সরকারি দপ্তরে যারা পরিদর্শনের দায়িত্বে ছিলেন তাদের উচিত ছিল এটা দেখার, কিন্তু তারা ওইটা না দেখার কারণে এত বড় একটা বিস্ফোরণ ঘটনা ঘটেছে। আমাদের এখানে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতেছে। বিএমটি ফুড সহ নিয়ে এটা সহ 2বার হয়ে গেল। সীমা অক্সিজেন থেকে এটা আমাদের থেকে বেশি 200 মিটার দূরে হবে। বিরল শব্দের কারণে সবগুলা মসজিদের গ্লাস চুরমার হয়ে গেছে। প্লান্টটির অনিয়ম নিয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে নোটিশ দিলে প্লান্ট কর্তৃপক্ষ নিয়ম মেনে কারখানা পরিচালনা করার কথা দিলেও রাখেনি সেটিও। আমাদের একটা তদন্ত কমিটি করা হয়েছে, ডিসি স্যারের এখান থেকে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্ট বের না হওয়া পর্যন্ত এটা এখন কিছু বলা যাচ্ছে না। অক্সিজেন প্লান্টে এয়ার সেপারেশন কলাম থেকে বিস্ফোরণের সূত্রপাত হতে পারে বলে ধারণা তদন্ত কমিটির। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে এটার একটা এয়ার সেপারেশন কলাম যেটি এই অক্সিজেন প্ল্যান্টের, সেখান থেকেই হয়তো এই যে ব্লাস্টটা হয়েছে সেটা সূত্রপাত
হতে পারে। হ্যাঁ, তবে এটির অধিকতর তদন্তের প্রয়োজন রয়েছে। সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে 54 জন নিহতের পাশাপাশি আহত হয়েছিলেন 200-রও বেশি। 1 বছরের মাথায় মাত্র 1 কিলোমিটার দূরে আবারও ঘটল ভয়াবহ এই বিস্ফোরণ। দাউদ হাসান, আরটিভি। চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণের ঘটনায় 3 মালিক সহ মোট 16 জনকে আসামি করে মামলা হয়েছে। গেল রাতে মামলাটি থানায় নথিভুক্ত করা হয় বলে জানান সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ। বিস্ফোরণে নিহত আব্দুল কাদেরের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্ব ও কর্তব্য অবহেলার অভিযোগ আনা হয়েছে। এতে সীমা অক্সিজেনের ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিন, তার ভাই পারভেজ উদ্দিন ও আশরাফ উদ্দিনকে আসামি করা হয়েছে। গেল শনিবার কারখানায় বিস্ফোরণের 7 জন নিহত ও 25 জন আহত হন। নিহত কাদের 13 বছর ধরে এই কারখানায় কর্মরত ছিলেন। এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, মামলা দায়ের ও তদন্ত সম্পর্কে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে, আর আসামি গ্রেফতার হয়েছেন কিনা জানাবেন। জি, আসলে আপনি যেমনটি বলেছেন, শুরুতেই বলে রাখি, কোনো আসামি এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, যেহেতু কাল রাত 11:30টার সময় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এর আগে মামলাটি দায় করেন কারখানার নিহত আব্দুল কাদেরের স্ত্রী রোকেয়া বেগম। তিনি মামলাটি দায় করেন। আসলে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়েছি, এটি প্ল্যান্টেতে দাঁড়িয়েছি, যেখানে দুর্ঘটনা ঘটেছিল। এখানে সেই ধ্বংসযজ্ঞর মাঝখানে এখনও দাঁড়িয়ে আছি। আসলে এখনও পর্যন্ত যদিও ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শেষ ঘোষণা করেছে, কিন্তু এখনও পর্যন্ত এখানে কোনো ধরনের কার্যক্রম শুরু হয়নি, উদ্ধারের সেই কার্যক্রমগুলো। আর তদন্ত কমিটি বলেছে তারা তদন্ত রিপোর্ট দেওয়ার পরে হয়তো ওনারা ধীরে ধীরে কাজগুলো শুরু করবেন এখান থেকে, যেহেতু এখান থেকে এখনও আলামত সংগ্রহের কাজ চলছে। তবে এই দায়িত্ব অবহেলার অভিযোগ এনে যে মামলাটি দায় করেছেন, সেখানে কিন্তু মালিকের 3 ছেলে পরস্পর, ওনারা সহোদর ভাই, এবং ওনাদের 3 জনের নাম সহ 16 জনকে আসামি করে এই প্ল্যান্টের সাথে জড়িত যারা, তাদের সবার নাম উল্লেখ করে মামলা দায় করা হয়েছেন। কিন্তু এখন আসামি গ্রেপ্তারের বিষয়ে আমরা ওসির সাথে কথা বললাম। ওসি বলল আসলে যেহেতু মামলা মাত্র গতকাল রাতে নথিভুক্ত হয়েছে, তা ওনারা পর্যালোচনা করবেন, পর্যালোচনা করে এরপরে আসামি গ্রেপ্তারের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন। এবং এখানে কিন্তু যারা শ্রমিক নেতৃবৃন্দ আছে, তারা কিন্তু দাবি জানিয়েছেন, যেহেতু বারবার এরকম কোনো ঘটনা ঘটছে, এটার জন্য দায় এড়াতে পারে না কলকারখানা অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, তাদেরও দেখভালের দায়িত্ব ছিল। যেহেতু তারা এটা দেখভাল করেনি, তাদের দায় কিন্তু ওরা এড়াতে পারে না। এবং একই সাথে ওরা দাবি জানিয়েছেন যেই শ্রমিকগুলো মারা গেছে তাদেরকে যাতে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়, এবং যারা আহত হয়েছেন তাদেরকে সঠিক সুচিকিৎসা যাতে পায় সেই ব্যবস্থা যাতে করা হয়। এই ছিল আমার কাছে ঘটনাস্থল থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। সাইফুল মাহমুদ জানাচ্ছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে। পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হতাহতের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও খুলেছে দোকানপাট। সংঘর্ষের ঘটনায় 8টি মামলায় এ পর্যন্ত 97 জনকে আটক করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। তবে অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না বলেও জানান তিনি। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ এবং বিজিবি সদস্য মোতায়েন আছে। করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা নিজেদের স্বপ্ন বুনে চলেছেন। বিশ্ববাজার অস্থিরতায় বিজনেস সামিটকে আশার আলো হিসেবে দেখছেন তারা। প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা এ খাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে বৈপ্লবিক পরিবর্তনের সম্ভাবনা দেখছেন এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। রিপোর্ট করছেন জাহিদ রহমান। ক্রমশই দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বাজার। দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বড় অবদান বেড়েই চলেছে। এ খাতের উদ্যোক্তারা দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। করোনা মহামারীর পর থেকে নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে খাতটি। তার উপর বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে এ খাত। পরিসংখ্যান বলছে, উন্নত দেশগুলোর অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের অবদান সবচেয়ে বেশি হলেও বাংলাদেশে তা প্রায় 28%। বর্তমানে দেশে কুটির শিল্প সহ প্রায় 78 লাখ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এই খাতের বিকাশের মাধ্যমে ত্বরান্বিত হবে 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠন।
এসএমই খাতের উদ্যোক্তাদের শুরুটা সহজ না হলেও ধীরে ধীরে তারা অর্থনীতিতে অবদান রেখে চলেছেন। তাদের দাবি সহজে কাঁচামালের যোগান ও রপ্তানিতে সহযোগিতার। আমাদের এখানে আমদানি করতে হয় বিদেশ থেকে যে জিনিসগুলো, ওগুলো যদি আমাদের দেশেই উৎপাদন করা সম্ভব হয়, আমরা যদি খুব সহজে পাই সেই কাঁচামালগুলো, তাহলে আমাদের ব্যবসাটা হয়তো আরো একটু ভালো হতে পারে। মহিলা হয়ে এত কাজ করা লাগবে না, মেয়ে মানুষ ঘরে থাকো, এই প্রতিবন্ধকতা ফেস করি। সহযোগিতা দরকার, প্লাস আমাদের যে এক্সপোর্টের যে লাইসেন্সটা আছে সেটা আমাদের প্রয়োজন। বিশ্ব বাজারে কাঁচামালের দাম বৃদ্ধিতে পণ্যের বাজার অস্থিতিশীল হওয়ায় কিছুটা বিপাকে এ খাতের উদ্যোক্তারা। তবে সবার সহযোগিতায় ভালো করার সুযোগ আছে বলে মনে করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক। বড় ইন্ডাস্ট্রির যেটা কাঁচামাল, সেটা অনেকগুলোই আবার হচ্ছে ছোট ইন্ডাস্ট্রি বা আমাদের এসএমই উদ্যোক্তাদের হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। তো এইখানে যদি আমরা ম্যাচ মেকিং আমরা করতে পারতাম তাহলে কিছুটা কিন্তু সহায়তা হতো। আমাদের যারা বড় উদ্যোক্তা তারা যদি আমাদের ছোট উদ্যোক্তার দিক থেকে কিছু পণ্য সংগ্রহ করে সেগুলো প্রদর্শনের ব্যবস্থা করে, অথবা আমরা যে সমস্ত সেমিনার করব, ওয়ার্কশপে করব, আমাদের একটা প্রেজেন্টেশন আছে, সেখানে কিন্তু আমরা আমাদের কথাগুলো বলার সুযোগ পাবো। সহায়ক নীতিমালার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভিত শক্ত করা সম্ভব বলে মনে করেন এফবিসিসিআই এর সভাপতি। এখন আমাদের দেশে পলিসির কারণে সবাই সবকিছু নিজেরা বানাইতে চায়, অথচ আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে কিন্তু আমাকে ছোট ইন্ডাস্ট্রিকে এনে দেওয়ার কথা। পলিসিতে দেখা যায় ও যদি সে বাইরের থেকে কিনে তাহলে তাকে ট্যাক্স দিতে হচ্ছে 7% বা ইনকাম ট্যাক্স কেটে রাখতে হচ্ছে, আর আমি যদি নিজে বানায় তাহলে কিন্তু এগুলি লাগে না। বিজনেস সামিটে এসএমই খাতকে তুলে ধরে সক্ষমতার পরিচয় দিতে চায় এ খাতের সাথে সংশ্লিষ্টরা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। ভবিষ্যৎ অর্থনীতির ভিত হবে কৃষিভিত্তিক শিল্প, তাই এ খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এরই মধ্যে প্রণোদনা ঘোষণা করা হয়েছে। আসন্ন বাংলাদেশ বিজনেস সামিটে কৃষি ভিত্তিক শিল্পে বিদেশি বিনিয়োগের জন্য নানা উদ্যোগ থাকছে বলে জানান এফবিসিসিআই এর সভাপতি। উদ্যোক্তাদের চাওয়া সম্ভাবনাকে কাজে লাগাতে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত দূর করা হোক। খান আলমিনের ব্যবসাটাকে এক্সপোর্ট মার্কেটে নিতে আমাদের কি দরকার, সহযোগিতা, সেগুলি এখানে আলাপ আলোচনা হবে। এবং বিদেশি যারা বায়ার তারাও আসতেছেন এখানে, বিদেশি যারা এক্সপার্ট, যারা আমাদেরকে হেল্প করতে পারে, আমাদেরকে সাজেশন দিতে পারে বিজনেসটাকে গ্লোবালাইজেশনের নিতে। কৃষিকে আমরা এনকারেজ করছি এবং এই কৃষি থেকেই আমরা নতুন ধাঁচের কৃষি শিল্প করতে চাচ্ছি এবং স্পেশাল ইকোনমিক জোনগুলোতে কৃষি নির্ভর এই শিল্পায়ন ঘটবে বলে আমরা প্রত্যাশা করছি। সরকার এ খাতে বিনিয়োগকারীদের নানা প্রণোদনা দিয়ে থাকে। দেশের 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে বেশ কয়েকটি কেবল কৃষিভিত্তিক শিল্প কারখানার জন্য। জামালপুর অর্থনৈতিক অঞ্চলে কিন্তু আমরা বিপুল পরিমাণে কৃষিভিত্তিক শিল্প আবেদন পেয়েছি। এছাড়া আমরা পঞ্চগড় অঞ্চলে একটা ইকোনমিক জোন প্রতিষ্ঠা করতে যাচ্ছি, যেটা মূল টার্গেট হবে কৃষিভিত্তিক শিল্প। দেশীয় উদ্যোক্তার সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করেছে। প্রক্রিয়াজাত কৃষি পণ্য রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে, এরপরও কিছু সমস্যা রয়ে গেছে। সরকার এত উৎসাহ দিচ্ছে এই পণ্যটা রপ্তানির জন্য, 20% ইনসেন্টিভ দিচ্ছে, এটা কিন্তু অনেক বড় কথা। কিন্তু আমরা যদি ইকোনমিক জন্য ওরকম কোনো শিল্প স্থাপন করতে চাই তাহলে তাকে ইনসেন্টিভ দেওয়া হবে 1%। এই মার্কেটেও তো আমার কম্পিটিশনটা অসম হিসেবে বিবেচিত হবে। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক কৃষি খাত, সেদিকেই তাকিয়ে কৃষি নির্ভর জনগোষ্ঠী। খান আলামিন, আরটিভি, ঢাকা।
আজ রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সান্নিধ্য ও ক্ষমা লাভে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের ইসলাম ধর্মের অনুসারীরা ইবাদত বন্দেগী, জিকির, নফল ইবাদত ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন এ রাতে। হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিকে মুসলমানরা মহিমান্বিত রজনী হিসেবে পালন করে থাকেন। এ রাত্রি মুসলমানদের কাছে লাইলাতুল বরাত নামেও পরিচিত। এই রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা অনেকে রোজা রাখেন, দান খয়রাত করেন। অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা, ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা ও বিভিন্ন মহামারী থেকে মুক্তির জন্য মুসলমানরা মোনাজাতে অংশ নেবেন। এছাড়া অনেকেই এ রাতে মা বাবা সহ আত্মীয়দের কবর জিয়ারত ও দোয়া করেন। শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাজবাড়ীর বালিয়াকান্দিতে সঠিক নির্দেশনা আর প্রয়োজনীয় পরামর্শ না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পান চাষিরা। ছত্রাক, পাতা পচা, পাতা পাকা, কুঁচকে যাওয়া ও পাতায় ছিটা দাগে নষ্ট হচ্ছে অধিকাংশ বরজের পান। এতে শ্রমিকের খরচও তুলতে পারছেন না চাষিরা। তাদের অভিযোগ, কৃষি বিভাগ থেকে সঠিক পরামর্শ ও সহযোগিতা না পাওয়ায় পানের এই দশা। রাজবাড়ী থেকে এম মনিরুজ্জামানের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্ট। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বাংলা মিঠা, দেশি, ঝালি প্রভৃতি জাতের পান চাষ করা হয়। প্রথমে 1 বিঘার একটি পানের বরজ তৈরি করতে 2.5 থেকে 3 লাখ টাকা খরচ হয়। প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রথম বছরেই খরচের অর্ধেক টাকা উঠে আসে। আর ওই পুরনো বরজ দিয়েই 10 বছর পর্যন্ত পান চাষ করা যায়। এতে সামান্য শ্রমিক খরচ লাগে মাত্র। তাই বংশানুক্রমে এই পেশা জনপ্রিয় হয়ে উঠেছে রাজবাড়ীতে। এছাড়া পানের বরজের সাথী ফসল হিসেবে হলুদ ও মরিচও চাষ হয় একই জমিতে। পান চাষে লাভ হয় প্রচুর। সবুজ সোনা নামে পরিচিত পানের রয়েছে অনেক ঔষধি গুণও। তাই গেল বছরের করোনায় ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখার আশায় ছিলেন চাষিরা। কিন্তু এবছর প্রচণ্ড শীত ও লাগাতার ঘন কুয়াশায় নানা রোগে আক্রান্ত হয়ে নষ্ট হচ্ছে পান। এটা অনেক উঁচু এলাকা, যার কারণে দেশে পান চাষ করে মানুষ অনেক লাভবান হচ্ছে। প্রথমবার এই পানের বরজ তৈরি করতে অনেক টাকা খরচ হয়, কিন্তু পরবর্তীতে কমপক্ষে 10 বছর একই বাগান থেকে পানের ফলন পাওয়া যায়। কৃষি অফিস আমাকে কোনো সহযোগিতা করে না। বালিয়াকান্দির পান মিষ্টি ও সুস্বাদু হওয়ায় দেশের চাহিদা মিটিয়ে পাকিস্তান, ইরান, ইরাক, সৌদি আরব, ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। ভালো মানের পান 200 টাকা, আগে কেজি কিনতাম আপনার 100 টাকা, এখন কিনা লাগে 400 টাকা। বালিয়াকান্দিতে 85 হেক্টর জমিতে পান চাষ করছে কয়েকশো চাষি, জানালেন কৃষি বিভাগ। 400 থেকে 500 কৃষক পান চাষের সাথে জড়িত আছে এবং এই পান চাষের উপর চাষিদেরকে আমরা সার্বক্ষণিকভাবে মাঠ পর্যায়ে আমরা যে পরামর্শ প্রদান করে আসছি। কাঙ্ক্ষিত ফলন পেতে পান চাষে কৃষি বিভাগ তদারকি বাড়াবে এমন প্রত্যাশা পান চাষিদের। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।